আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। অমর একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। আগামীতে আন্তর্জাতিক বইমেলা আয়োজনের প্রত্যাশা। শিক্ষা, গবেষণা, শিল্প, সাহিত্যে দলীয় রাজনীতিকরণ সভ্য সমাজের পরিচায়ক নয় বললেন প্রধানমন্ত্রী। 9 বিশিষ্ট ব্যক্তি ও 1 প্রতিষ্ঠানকে 21 পদক প্রদান। 14তম গভর্নর হিসেবে বাংলাদেশ ব্যাংকে মোস্তাকুর রহমানের যোগদান। কর্মসংস্থান সৃষ্টি এবং উচ্চ সুদ হার ও মূল্যস্ফীতি কমানো অন্যতম অগ্রাধিকার মন্তব্য। গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করবে সরকার বললেন তথ্যমন্ত্রী। অ্যাজকো নেতাদের সাথে বৈঠকে টেলিভিশনকে সমাজের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান। এবং প্রকৃতি ও মানুষের নিবিড় সম্পর্কে পৃথিবীর টিকে থাকা, ইসলাম ধর্মীয় প্রাণী ও পরিবেশের সুরক্ষায় সুনির্দিষ্ট বিধান। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। মিল্কি ওয়ের গ্যালাক্সির কেন্দ্রের নজিরবিহীন কিছু ছবি প্রকাশের খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। শুরুতে অমর একুশে বইমেলা। প্রাণের উৎসর অমর একুশে বইমেলা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলা উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, এই বইমেলা রাষ্ট্রভাষা আন্দোলন ও বাংলাকে রাষ্ট্রভাষা করার স্মারক। তরুণ প্রজন্মের বই পড়ার অভ্যাস বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। আগামীতে অমর একুশে আন্তর্জাতিক বইমেলা আয়োজনের সুযোগ রয়েছে মন্তব্য করে বাংলা ভাষাকে জাতিসংঘের স্বীকৃত ভাষা হিসেবে ঘোষণার জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাহুল রায় রিপোর্ট। প্রতি বছর ভাষার মাস ফেব্রুয়ারির 1 তারিখ থেকে বইমেলা শুরু হলেও এবার 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচন হওয়ায় মেলা শুরু মাসের শেষ দিকে 26 ফেব্রুয়ারি। 1952 সালের ভাষা আন্দোলনের রক্তস্নাত ইতিহাসের স্মৃতি বহনকারী একুশের বইমেলা জাগিয়ে তুলে আমাদের চেতনা। সেই বইমেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে এবারের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ীদের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী। 2025-এ ভূষিত হয়েছেন জনাব হাসান। ভাষা শহীদদের আত্মত্যাগ আর তরুণদের আকাঙ্ক্ষাকে লালন করার কথা বলেন প্রধানমন্ত্রী। তুলে ধরেন বই পড়ার প্রয়োজনীয়তাও। আমাদের বইমেলা আমাদের ভাষার অধিকার আদায় এবং বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে প্রতিষ্ঠার স্মারক হিসাবে চিহ্নিত। মানুষের বই পড়া অভ্যাস বাড়ছে কিনা এই বিষয়গুলো নিয়েও বর্তমানে মনে হয় চিন্তা ভাবনা করার অবকাশ আছে। বিশেষ করে বইয়ের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়ানোর উপায় আমাদেরকে বের করতে হবে। যুক্তরাষ্ট্রের নাগরিকরা বই পড়ার শীর্ষে রয়েছেন, সর্বনিম্ন তালিকায় রয়েছেন। ভয় পাবার কিছু নেই, এটি বাংলাদেশ নয়। সর্বনিম্ন তালিকা রয়েছে আফগানিস্তান। তবে বই প্রেমীদের এই তালিকায় আনফরচুনেটলি 102টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 97তম। বাংলাদেশের একজন মানুষ গড়ে বছরে 3টির মতন বই পড়েন। সুতরাং অমর একুশে বইমেলা শুধুমাত্র একটি নিছক উৎসবই বোধহয় মনে করা ঠিক হবে না, বরং এই মেলা আমাদেরকে আরো কিভাবে বই প্রেমী করে তুলতে পারে সেটি নিয়ে বোধহয় আমাদের কাজ করার অবকাশ রয়েছে। বাংলাকে জাতিসংঘের স্বীকৃত ভাষা ঘোষণার জন্য কাজ করার কথাও বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলা ভাষাকে জাতিসংঘের
অফিসিয়াল ভাষা হিসেবে স্বীকৃত আদায়ের জন্য আমাদের মনে হয় কাজ শুরু করা প্রয়োজন। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার তার যাত্রা শুরু করেছে। জনগণের প্রতি জবাবদিহিমূলক এই সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়। অমর একুশে বইমেলাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়ে যাওয়ার ভাবনার কথাও জানান প্রধানমন্ত্রী। আগামী বছরগুলোতে অমর একুশে বইমেলা অমর একুশে আন্তর্জাতিক বইমেলা হিসেবে আয়োজন করার সুযোগ রয়েছে কিনা সেটি আমি আপনাদের সকলকে ভেবে দেখার অনুরোধ জানাবো। অমর একুশে আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠিত হলে বিশ্ব সাহিত্যের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি বহু ভাষা এবং সংস্কৃতি শেখা, জানা এবং বোঝার দিকে আমাদের নাগরিকদের আগ্রহী করে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে। নতুন প্রত্যয় আর নতুন স্বপ্নে অমর একুশে বইমেলা উদ্বোধন শেষে বিভিন্ন স্টল পরিদর্শন করে লেখক প্রকাশকদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবারকে সঙ্গে নিয়ে পছন্দের বই সংগ্রহ করেন প্রধানমন্ত্রী। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। এবছর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন 8 ব্যক্তি। অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার নিয়েছেন কথা সাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধ গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশু সাহিত্যে হাসান হাফিজ, অনুবাদে আলী আহমেদ, গবেষণায় মোস্তফা মজিদ এবং ইসরাইল খান, বিজ্ঞানে ফারসিম মান্নান মোহাম্মদী এবং মুক্তিযুদ্ধে মইদুল হাসান। অমর একুশে বইমেলা 2026-এর উদ্বোধন হয়েছে। এই মুহূর্তে বইমেলা প্রাঙ্গণে আছেন সুলতানা হিমু। আমরা সরাসরি তার সাথে যোগাযোগ করছি। হিমু, আজ তো বইমেলার প্রথম দিন, তো পাঠক সমাগম কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। জ্ঞানভিত্তিক, মানবিক এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য নিয়ে শুরু হয়েছে অমর একুশে বইমেলা 2026-এর এবারের আয়োজন। আমি এই মুহূর্তে রয়েছি বইমেলার যে সোহরাওয়ার্দী উদ্যান যে প্রাঙ্গণ, সেখানে আপনি জানেন যে দুপুর 2টায় বইমেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তারপরে কিন্তু মেলা প্রাঙ্গণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হয়ে গিয়েছে এবং 2টা থেকে মেলা রাত 9টা পর্যন্ত চলবে। আমরা যতটুকু এখানে এসে চিত্র দেখতে পেয়েছি যে যেমনটা প্রত্যাশা করা হচ্ছিল, যেহেতু রমজান মাস চলছে, ইফতারের সময় ছিল, কিন্তু প্রথম দিনেই প্রথম বইটি কেনার জন্য কিন্তু পাঠকদের সমাগম আমরা এই বইমেলায় এসে দেখতে পেয়েছি। যদিও এখনও অনেক স্টল এবং অনেক প্রকাশকরা দোকান তৈরি করছেন, স্টলগুলো প্রস্তুত করছেন, সেই জায়গা থেকে অনেকের প্রত্যাশার জায়গা থেকে বইমেলা খানিকটা পিছিয়ে গেলেও সবাই প্রত্যাশা করছেন যে আগামী দিনগুলোতে বইমেলার যে স্টল সজ্জার বিষয়গুলো রয়েছে সেগুলো খুব 2-3 দিনের মধ্যেই সম্পন্ন হয়ে যাবে। আর একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আগামীকাল হচ্ছে শিশু প্রহর এবং এবার শিশু প্রহর শুরু হবে সকাল 11টা থেকে 1টা পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যান মঞ্চে এবং ছুটির দিনগুলো বাদে বইমেলা শুরু হবে দুপুর 2টায় এবং শেষ হবে রাত 9টায় এবং বইমেলা হবে সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত। তো প্রকাশকরাও আমাদেরকে জানিয়েছেন যে তারা প্রত্যাশা করছেন যে ধোঁয়াশা রয়েছে, যে রমজান চলছে এবং সামনে ঈদ, সব কিছু মিলে পাঠক সমাগম হবে কিনা তারা প্রত্যাশা করছেন যে যতটুকু সময় তারা পেয়েছেন তার মধ্য থেকেই এই বইমেলা আসলে তার সফলতা ফিরে পাবে এবং যতটুকু চ্যালেঞ্জ বা চাপ রয়েছে তাদের উপরে সেটি কিন্তু থাকবে না। ধন্যবাদ আপনাকে। শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্য চর্চাকে দলীয়ভাবে রাজনীতিকরণ করা কখনোই সভ্য সমাজের পরিচায়ক নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 21শে পদক প্রদান অনুষ্ঠানে তিনি আশা প্রকাশ করেন, বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্ব সাহিত্যের জগতে আলো ছড়াবে। চকর মারিথার রিপোর্ট। জাতীয় সঙ্গীত এবং ধর্মগ্রন্থ থেকে পাঠ দিয়ে শুরু নতুন সরকারের আমলে প্রথম 21শে পদক প্রদান অনুষ্ঠান। 1976 সালে দেশের সর্বোচ্চ বেসামরিক এই পদকের প্রবর্তন করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 3বারের প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া বিভিন্ন সময় এ পদক প্রদান করেছেন। বাবা এবং মায়ের পর
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 2026 সালের 10 ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য 9 ব্যক্তি এবং 1 প্রতিষ্ঠানকে পদক প্রদান করেন তারেক রহমান। পদক প্রদান এবং বিশেষ অতিথিদের বক্তৃতার আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তৃতায় বলেন, 21শে ফেব্রুয়ারি জাতীয় আত্মপরিচয়ের স্মারক। একটি রাষ্ট্র এবং সমাজে কৃতি মানুষদের সংখ্যা যত বেশি বাড়তে থাকবে, সমৃদ্ধি এবং নৈতিকতার মানদণ্ডে সেই সমাজ তত বেশি আলোকিত হতে থাকবে। সুতরাং রাষ্ট্র তার নিজের প্রয়োজনেই জ্ঞানীগুণী মানুষদের সম্মানিত করে। প্রধানমন্ত্রী তার বক্তৃতায় শিক্ষা এবং শিল্প সাহিত্যের উপর জোর দেন। শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্যের চর্চাকে আরও বেগবান করতে রাষ্ট্র এবং সরকার তার দায়িত্ব অবশ্যই পালন করবে। আমি বিশ্বাস করি, শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্য চর্চাকে রাজনীতিকরণ করা কখনোই সভ্য সমাজের পরিচায়ক নয়। পদক প্রদান অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে আসেন এবং অনুষ্ঠান শেষে আবার হেঁটে সচিবালয়ে ফিরে যান। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে 2026 সালে 10 ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সাংবাদিক শফিক রেহমান এবং অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা সহ 9 জন ব্যক্তি এবং 1 প্রতিষ্ঠানের হাতে পদক প্রদান করেন তারেক রহমান। চকর মালিথা জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম পদক তুলে দেন শিল্পকলায় অভিনয় শাখায় অভিনেত্রী ফরিদা আক্তার ববিতাকে। শিল্পকলার চারুকলায় এবছর 21শে পদকে ভূষিত হলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম। শিল্পকলার সঙ্গীত বিভাগে মরণোত্তর 21শে পদকে ভূষিত জনপ্রিয় ব্যান্ড শিল্পী আয়ুব বচ্চুর স্ত্রীর হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী। সঙ্গীতে প্রতিষ্ঠান হিসেবে পদক পেয়েছে ওয়ারফেস। অর্থী আহমেদ শিল্পকলার নৃত্যের জন্য 21শে পদক প্রধানমন্ত্রীর হাত থেকে গ্রহণ করেন। পালাগানে 21শে পদকে ভূষিত হলেন ইসলাম উদ্দিন পালাকার। বাংলাদেশে ভালোবাসা দিবসের প্রবর্তক সাংবাদিক শফিক রেহমান 21শে পদক গ্রহণের সময় প্রধানমন্ত্রীর হাতে লাল গোলাপ তুলে দেন। শিক্ষায় এবছর 21শে পদকে ভূষিত হয়েছেন ডক্টর মাহবুবুল আলম মজুমদার। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে ভাস্কর্যে 21শে পদক গ্রহণ করেন তেজস হালদার যশ। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ। কথা কম কাজ বেশি, বাংলাদেশ ব্যাংকে যোগ দিয়ে কড়া বার্তা দিলেন নতুন গভর্নর মোস্তাকির রহমান। বলেছেন, নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের প্রধান হিসেবে কারণে অকারণে গণমাধ্যমে কথা বলা উচিত হবে না তার, এমনকি সহকর্মীদের প্রতিও তার একই নির্দেশনা। ডেপুটি গভর্নর এবং নির্বাহী পরিচালকদের সঙ্গে সংক্ষিপ্ত পরিচিতি পর্বে তিনি বলেছেন, উচ্চ সুদ হার কমানো, কর্মসংস্থান সৃষ্টি এবং মূল্যস্ফীতি কমিয়ে আনা তার অন্যতম অগ্রাধিকার। রিজভি নাজের রিপোর্ট। দেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন ব্যবসায়ীকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন সরকার। এমনকি বিএনপির নির্বাচন পরিচালনা কমিটিরও সদস্য ছিলেন দীর্ঘ সময় যুক্তরাজ্যে বসবাসকারী 14তম গভর্নর। বৃহস্পতিবার সকালে অর্থ মন্ত্রণালয়ে যোগদানের আনুষ্ঠানিকতা শেষ করে সকাল 10টা 40-এ বাংলাদেশ ব্যাংকে আসেন তিনি। ফুলের ডালা কিংবা দৃষ্টিকটু সংবর্ধনা এড়িয়ে কাজে মন দেওয়ার চেষ্টা প্রশংসিত হয়েছে কেন্দ্রীয় ব্যাংকে। আমাদের রেগুলেটর কথা বলবে, আমরা রেগুলেটর তো আমরা কথা বলবো কম, কথা বলবো, কাজ করবো, আগে কাজ করি পরে কথা বলবো। ঊর্ধ্বতনদের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ ব্যাংকের কাজের ধরন এবং ব্যাংকিং খাতের জন্য আশু করণীয় সম্পর্কে কিছু ধারণা নিয়েছেন নতুন গভর্নর। মুখপাত্রের মাধ্যমে অগ্রাধিকারগুলো জানিয়ে দিয়েছেন তিনি। তো সবার শুরুতে উনি বলেন যে কেন্দ্রীয় ব্যাংক একটি রেগুলেটর, শুধু কেন্দ্রীয় ব্যাংক বলে কথা না, সকল রেগুলেটরের উচিত মিডিয়াতে যত কম বক্তব্য প্রদান করা যায়, কেননা বিশেষ করে কেন্দ্রীয় ব্যাংকের যে কোনো বক্তব্য সোসাইটিতে পজিটিভ এবং নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে এবং তার ওয়েটও অনেক বেশি থাকে। অতএব অবশ্যই বাংলাদেশ ব্যাংক একটা মিডিয়া বান্ধব
রেগুলেটরি বডি, মিডিয়ার সাথে আমাদের নিবিড় যোগাযোগ থাকবে। তবে ডে টু ডে ব্রিফ করা এই ধরনের ঘটনা হয়তো বা ঘটবে না। মঙ্গলবার চরম নাটকীয়তার মধ্যে গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের আমলে নিয়োগ পাওয়া গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের বিদায় হয়। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের কাছে শুধু জবাবদিহিতা চাওয়া ফ্যাসিবাদ। বর্তমান সরকার জবাবদিহিতার মাধ্যমে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করবে। টেলিভিশন মাধ্যমকে ব্যবসার পাশাপাশি সমাজের উন্নয়নে ভূমিকা রাখার কথা বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। বরাগাজেমের রিপোর্ট। সৌজন্য সাক্ষাতের পাশাপাশি নিজেদের খাতের কিছু সমস্যা নিয়ে কথা বলতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের বাসায় যান টিভি চ্যানেল মালিকদের সংগঠন অ্যাডকো নেতারা। তারা মন্ত্রীর সাথে এই খাতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠক শেষে কথা বলেন সাংবাদিকদের সাথে। যে সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, আমার মনে হয় যে এই সমস্যাগুলো আমার মনে হয় যে খুব দ্রুত আমরা কাটিয়ে উঠতে পারবো, কারণ সদিচ্ছা থাকলে সব কিছুই সম্ভব। এবং যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি সেই বিষয়গুলো সবগুলোই কিন্তু মানে উইন উইন সিচুয়েশন, যেটা সরকারেরও লাভ, আমাদেরও লাভ এবং আমাদের সংশ্লিষ্ট যারা সহকর্মী স্টেক হোল্ডার এবং যারা আপনারা এই যে আপনারা সাংবাদিক ভাইরা আছেন, ক্যামেরাম্যান আছেন, বোনেরা আছে, সবাই আছে, এটা পুরো ইন্ডাস্ট্রির জন্য একটা লাভের ব্যাপার হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, টেলিভিশন চ্যানেলগুলো যৌক্তিকভাবে নিজেদের ব্যবসা করবে, তবে সমাজের উন্নয়নেও তাদের দায় থাকতে হবে। আমি মনে করি না যে ওনারা কেবলমাত্র এটা একজন ব্যবসায়ী হিসাবে, একটা ব্যবসা উদ্যোগ হিসাবেই দেখেন। আমি নিশ্চিত না যে ব্যবসায়ী উদ্যোগের বাইরেও এর যে একটা সামাজিক যে দায় দায়িত্ব আছে এবং ওনাদের এই ব্যবসা প্রতিষ্ঠানের যে ওনাদের প্রফিটের বাইরে যে একটা বিরাট রোল আছে, এবং সেই রোলটাকে আমরা কিভাবে গণমুখী করতে পারি এবং কিভাবে সেখানে রাষ্ট্র সরকার ওনাদেরকে কিভাবে ফ্যাসিলিটেট করতে পারে, আমরা এইভাবেই বিষয়টা দেখি। জবাবদিহিতার নামে কণ্ঠরোধ করাটা এটা একটা ফ্যাসিবাদী প্রবণতা। তো আমাদেরকে জবাবদিহিতার মধ্যে আমরা সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করব। আমি মন্ত্রী হিসাবে সরকারের পক্ষ থেকে এই বিষয়ে গ্রিন সিগন্যাল পেয়েছি। ঈদের পর অ্যাডকোর সাথে আরেকটি বৈঠক হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। 2025-এর 21শে জুলাই রাজধানীর মাইলস্টোন স্কুলের ওপর ধসে পড়া বিমান থেকে আগুনে হতাহতের ঘটনার শোক আজও দেশের মানুষের মনে। সেই ট্র্যাজেডিতে অনেক বন্ধু আর শিক্ষকদের হারিয়ে বেঁচে ফেরা শিশুরা এখন কেমন আছে জানতে চান অনেকে। তাদের খোঁজ নিয়েছেন সোমা ইসলাম। মাইলস্টোন ট্র্যাজেডির দুর্বিষহ অভিজ্ঞতা নিয়ে যে শিশুরা বেঁচে আছে, তাদের মনে আজও সেই দিনের অনেক ঘটনা। তেমনই একজন নাভিদ। তখন সে পড়ত ক্লাস 7-এ। নিজের শরীরে আগুন নিয়ে বাঁচিয়েছিল শিক্ষক আর বন্ধুদের। প্রিয় 8 বন্ধুর মধ্যে 6 জনই বাঁচেনি। নাভিদকে 97 দিন থাকতে হয়েছে আইসিইউতে, 12 দিন লাইফ সাপোর্টে। শরীরে এখন পর্যন্ত অপারেশন হয়েছে 36 বার। এর মাঝেই সে শোনালো তার সমুদ্রে যাওয়ার অপেক্ষার কথা আর পাখিদের গল্প। আমার পাহাড় ভালো লাগে না, সমুদ্র ভালো লাগে। সমুদ্র কেন ভালো লাগে? আর ওখানে নিঃশ্বাস নেওয়া যায়। পাখি পালে কে? আমি পালে। তোমার কয়টা পাখি আছে? 3টা মনে হয়। নাভিদের মা জানালেন, এখন সে আলোতে যেতে পারে না। স্কুল বদল করেছে, এখন সপ্তাহে 1 দিন স্কুলে যায়। ওদের স্বাভাবিক লাইফটা নষ্ট হয়ে গেছে। ওদের লাইফে এখন ওরা স্বাভাবিকভাবে সূর্যের আলোতে যেতে পারে না, স্বাভাবিক কাজগুলো করতে পারে না। সাইকোলজিক্যাল প্রবলেম হচ্ছে ওদের এখনও। ট্রিটমেন্টটা অনেক লং টাইমের ব্যাপার আর কি, আর অনেক ব্যয়বহুল ওদের ট্রিটমেন্ট। ক্লাস 8-এর রায়ান বন্ধুকে সাথে নিয়ে যাচ্ছিল ক্যান্টিনে। তখনই সেই বিপর্যয়। পাশের বন্ধুটি আর বেঁচে নেই। রায়ানকে 55 দিন থাকতে হয়েছে বার্ন ইউনিটে। এরপর এখন স্কুলে যাওয়া হয়ে ওঠেনি। সারাদিন বাসায় যে স্কুল থেকে বই এনে দিয়েছে, এগুলো বাসায় টিচার রেখে দিয়েছে, পড়ি। মাঝে মাঝে একটু ল্যাপটপ দেখি। নদী না পাহাড় না সমুদ্র? সমুদ্র। কি পছন্দ? সমুদ্র। সমুদ্র কেন পছন্দ? সমুদ্রে কি ভালো লাগে? সমুদ্রের আওয়াজটা ভালো লাগে।
রায়ানের পরিবার দিশেহারা, সন্তানের ভবিষ্যতের চিন্তা আর চিকিৎসার খরচ নিয়ে। ওর বাচ্চাটা স্বাভাবিক না, দেখা যায় যে ওরা কবে সুস্থ হবে বলতে পারি না। আমি জানি না ওরা পরবর্তীতে লাইফটা যে কিভাবে টেনে নেবে। পরিবারগুলো এই শিশুদের পূর্ণ স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়ার কঠিন যাত্রায় নতুন সরকারের সহযোগিতা চাইছে। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। প্রকৃতি ও মানুষের নিবিড় সম্পর্কের উপর ভিত্তি করে টিকে আছে এই পৃথিবী। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে কেবল মানুষের অধিকার নয়, বরং প্রাণীকুল ও পরিবেশের সুরক্ষায় সুনির্দিষ্ট নীতিমালা প্রদান করেছে। বর্তমান বিশ্বে যখন জীববৈচিত্র্য হুমকির মুখে, তখন ইসলামের এই সুমহান শিক্ষাগুলো বন্যপ্রাণীর সংরক্ষণে অনন্য দিশারি হতে পারে। মোশাহিদ রনির রিপোর্ট। ইসলাম কেবল একটি ধর্ম নয়, বরং এটি প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণের এক পূর্ণাঙ্গ নির্দেশিকা। ইসলাম মনে করে পৃথিবীর প্রতিটি প্রাণ আল্লাহর সৃষ্টি এবং তাদের সুরক্ষা নিশ্চিত করা মানুষের ঈমানি দায়িত্ব। ইসলামের দৃষ্টিতে মানুষ এই পৃথিবীর অধিপতি নয়, বরং খলিফা বা সংরক্ষণকারী। আধুনিক বিজ্ঞান বলছে পৃথিবীর ইকোসিস্টেম বা বাস্তুসংস্থান একটি সূক্ষ্ম ভারসাম্যের উপর দাঁড়িয়ে। কুরআনের দর্শন অনুযায়ী এই ভারসাম্য নষ্ট করা আল্লাহর আমানতের খেয়ানত। গবেষণা বলছে পৃথিবীতে প্রায় 8.7 মিলিয়ন প্রজাতির জীববৈচিত্র্য রয়েছে, যার প্রতিটি পরিবেশের ভারসাম্য রক্ষায় কোনো না কোনো ভূমিকা পালন করে। কোরআনে অন্তত 31টি আয়াতে বিভিন্ন প্রাণীর প্রসঙ্গ এসেছে এবং 6টি সূরার নামকরণ করা হয়েছে প্রাণীর নামে, যা ইসলামে বন্যপ্রাণীর গুরুত্ব প্রমাণ করে। ইসলাম অকারণ বা বিনোদনের উদ্দেশ্যে বন্যপ্রাণী হত্যাকে কঠোরভাবে নিষিদ্ধ করেছে। ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডের রিপোর্ট বলে 1970 সাল থেকে বন্যপ্রাণীর সংখ্যা গড়ে 69% হ্রাস পেয়েছে। ইসলামের এই কঠোর নিষেধাজ্ঞা কার্যকর থাকলে বর্তমানের এই গণবিলুপ্তি রোধ করা সম্ভব হতো। ইসলাম বলে বন্যপ্রাণী সংরক্ষণ কেবল পরিবেশবাদীদের বিষয় নয়, বরং এটি প্রতিটি মুমিনের জন্য আধ্যাত্মিক ও নৈতিক দায়িত্ব। মোশাহিদ রনি, চ্যানেল আই। ফিলিস্তিন সরে দাঁড়ানোয় জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ। প্রার্থী হতে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমোদন পেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বাংলাদেশ আগেই প্রার্থিতা ঘোষণা করলেও ফিলিস্তিনের কারণে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। তবে 2026-2027 মেয়াদে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী হচ্ছে সাইপ্রাস। আগামী 2 জুন নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সাধারণ পরিষদ হলে নির্বাচন হবে। আঞ্চলিক রোটেশন অনুযায়ী 81তম অধিবেশনের সভাপতি হবেন এশিয়া প্যাসিফিক গ্রুপ থেকে। উল্লেখ্য, 1986-1987 সালে এ পদে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী সভাপতি নির্বাচিত হন। অন্তর্বর্তী সরকার এ পদে পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেনকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছিল। গাজায় গণহত্যার অভিযোগের মধ্যে ইসরায়েলের পাশে থাকার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2023 সালে ইসরায়েলিদের উপর হামাসের হামলার নিন্দা জানালেও গাজায় ইসরায়েলি বর্বরতা নিয়ে কোনো মন্তব্য করেনি ভারতের প্রধানমন্ত্রী। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আমন্ত্রণে বুধবার দুদিনের সফরে ইসরায়েল পৌঁছান মোদী। বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করার কথা জানিয়ে মোদী বলেন, সন্ত্রাসবাদ মোকাবেলায় প্রয়োজন বিশ্বের সব দেশের সম্মিলিত প্রচেষ্টা। নিটুল টাটা, বিশেষ সংবাদ। আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান গবেষণা সংস্থা ইউরোপীয় সাউদার্ন অবজারভেটরি মিল্কি ওয়ে গ্যালাক্সি কেন্দ্রে নতুন কিছু বিস্তারিত ছবি প্রকাশ করেছে। চিলির আতাকামা মরুভূমিতে স্থাপিত শক্তিশালী অ্যান্টেনা নেটওয়ার্কের মাধ্যমে তোলা এই ছবিতে প্রায় 650 আলোকবর্ষ বিস্তৃত শীতল ও ঘন গ্যাসের অঞ্চল দেখা গেছে। এই গ্যাস অতি ভারী কৃষ্ণ গহ্বরকে ঘিরে ঘূর্ণায়মান অবস্থায় রয়েছে। বিজ্ঞানীরা বলছেন, ছবিতে যে রং দেখা যাচ্ছে তা আসলে রেডিও তরঙ্গে ধরা পড়া বিভিন্ন অণুর সংকেত, যা গ্যালাক্সির কেন্দ্রের ভৌত ও রাসায়নিক বৈচিত্র্য তুলে ধরে।
কেন্দ্রীয় এই অঞ্চলে গ্যাসে প্রচুর শক্তি থাকায় তারা গঠনের আগে তা ঘনভাবে সংকুচিত হয়, ফলে নতুন নক্ষত্র জন্ম নেয় এবং গ্রহ গঠনের পরিবেশকে প্রভাবিত করে। এই আবিষ্কার গ্যালাক্সির বিবর্তন বোঝার ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দেবে বলে মনে করছেন জ্যোতির্বিজ্ঞানীরা। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জের সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক 45 পয়েন্ট বেড়ে 5,600 পয়েন্টে দাঁড়িয়েছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে 391টি কোম্পানি, 947 কোটি 28 লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসে 381 কোটি 81 লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে 239টির, কমেছে 93টির এবং অপরিবর্তিত রয়েছে 59টি কোম্পানির শেয়ারের দাম। আবারও বিরতি নিচ্ছি, ফিরে এসে যা দেখবেন। আবারও আমন্ত্রণ। বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল ফয়েজকে কোয়ার্টার মাস্টার জেনারেল থেকে ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল শাহিনকে ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট থেকে কোয়ার্টার মাস্টার জেনারেল করা হয়েছে। মেজর জেনারেল মুর্শেদকে 19 পদাতিক ডিভিশনের জিওসি থেকে অ্যাডজুটেন্ট জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মেজর জেনারেল হাকিমকে অ্যাডজুটেন্ট জেনারেল থেকে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে। মেজর জেনারেল নাসিমকে MIST এর কমান্ড্যান্ট থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। মেজর জেনারেল হাসানকে 66 পদাতিক ডিভিশনের জিওসি থেকে লগ এরিয়া জিওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মেজর জেনারেল মোস্তাগাউস লগ এরিয়া জিওসি পদ থেকে স্বাভাবিক অবসরে গেছেন। ঝালকাঠি জেলায় 6 মাস ধরে জলাতঙ্কের প্রতিষেধক সংকট চলছে। শুধু হাসপাতালগুলোতেই নয়, বাইরের ফার্মেসিতেও জলাতঙ্কের পর্যাপ্ত ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না। কবে নাগাদ ভ্যাকসিন আসবে তাও বলতে পারছে না কর্তৃপক্ষ। বিড়ালের কামড়ের র্যাবিক্স ভাইরাস ছড়িয়ে একজনের মৃত্যু হওয়ায় আতঙ্ক আরও বেড়েছে। ঝালকাঠি থেকে মানিক রায়ের পাঠানো তথ্য ও ভিডিওচিত্র রাজীব আহমেদের রিপোর্ট। ঝালকাঠি জেলায় প্রায় 6 লাখ মানুষের বাস। সদর উপজেলা সহ অন্য 3টি উপজেলায় 3টি স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। গত 6 মাস ধরে হাসপাতালগুলোতে জলাতঙ্কের ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না। বিড়াল ও কুকুরের কামড়ানো রোগীরা ভ্যাকসিন নিতে গিয়ে হাসপাতালে না পেয়ে ফিরে যাচ্ছেন। চিকিৎসকরা বাইরের ফার্মেসি থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিচ্ছেন, কিন্তু সেখানেও নেই পর্যাপ্ত ভ্যাকসিন। বিড়ালে কামড় দিচ্ছে আমার মেয়েকে, এর আগে 2 দিন নিছি, তাও কিনে নিছি, খুবই সংকট, আমরা পাইও নাই। এখানে ভ্যাকসিন নিতে এসে দেখলাম যে হাসপাতালে আসলে ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না। বিড়াল ও কুকুরে কামড়ালে বিনামূল্যে স্থানীয় হাসপাতাল থেকে ভ্যাকসিন দেওয়া হতো একসময়। এখন হাসপাতাল ও ওষুধের দোকানে ভ্যাকসিন না পাওয়ায় বরিশাল থেকে বেশি দামে জলাতঙ্কের ভ্যাকসিন কিনতে হচ্ছে আক্রান্তদের। অনেকে টাকার অভাবে ভ্যাকসিন দিতে না পেরে ঝুঁকির মধ্যে থাকছেন। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আসি যে ফ্রিতে আমরা টিকে দেব বা এই যে ভ্যাকসিন দেব, কিন্তু আমাদের এটা কিনে নিতে হয়, আর এটা তো গরিবের পক্ষে সম্ভব না। এত টাকা আমরা পাই কোথায়? আমরা তো মেডিকেলে আসি, পাইনি সরকারি, এই জন্য। কিন্তু হ্যাঁ, এখনো বলে যে কিনতে হবে। হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিন না থাকলেও কিছু মজুত আছে বলে জানিয়েছে ঝালকাঠির সদর হাসপাতাল কর্তৃপক্ষ। যাদের কেনার সামর্থ্য নেই, কেবল তাদেরকেই দেওয়া হচ্ছে। যাদের কুকুর বিড়াল কামড়ালে মনে করি আমরা যে ভ্যাকসিন দেওয়া খুব বেশি প্রয়োজন এবং যারা খুব দরিদ্র তাদের জন্য এখনো কিছু মজুদ আছে, সেখান থেকে ব্যবস্থা আছে এবং এটা ন্যাশনাল ওয়াইড একটা আলোচিত বিষয়। আমরা লিখিত আকারে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছি। জেলার রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে বেওয়ারিশ কুকুর বেড়াল। যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে দুর্ঘটনা। অবিলম্বে জলাতঙ্কের ভ্যাকসিন সরবরাহের দাবি জানিয়েছে জেলাবাসী। রাজীব আহমেদ, চ্যানেল আই। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবেদনমূলক আরও একবার। অমর একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। আগামীতে আন্তর্জাতিক বইমেলা আয়োজনের প্রত্যাশা। শিক্ষা, গবেষণা, শিল্প, সাহিত্যে দলীয় রাজনীতিকরণ সভ্য সমাজের পরিচায়ক নয় বললেন প্রধানমন্ত্রী। 9 বিশিষ্ট ব্যক্তি ও 1 প্রতিষ্ঠানকে 21 পদক প্রদান। 14তম গভর্নর হিসেবে বাংলাদেশ ব্যাংকে মোস্তাকুর রহমানের যোগদান। কর্মসংস্থান সৃষ্টি এবং উচ্চ সুদ হার ও মূল্যস্ফীতি কমানো অন্যতম অগ্রাধিকার মন্তব্য। গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করবে সরকার বললেন তথ্যমন্ত্রী। অ্যাডকো নেতাদের সাথে বৈঠকে টেলিভিশনকে সমাজের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান।
এবং প্রকৃতি ও মানুষের নিবিড় সম্পর্কে পৃথিবীর টিকে থাকা ইসলাম ধর্মীয় প্রাণী ও পরিবেশের সুরক্ষায় সুনির্দিষ্ট বিধান। শেষ করছি চ্যানেলের সংবাদ। ধন্যবাদ।